দুপুরের বিশেষ খবর। রেশন দুর্নীতি মামলায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকেই ছাড়বে না। টেট পাসের নথি নেই, 94 জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। জানা যাচ্ছে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তার পুত্রকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন দুর্নীতির মামলাতেও এবার ইডির হাতিয়ার প্রভাবশালী তত্ত্ব। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যে টাকা আসতো সেই টাকা অন্যান্য প্রভাবশালীর কাছেও কি যেত, এবার সেই তথ্যের খোঁজ পেতেই উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মধ্যরাতেই ভূমিকম্পে তছনছ নেপাল, 130 পেরিয়ে মৃত্যু মিছিল অব্যাহত। আসছি বিস্তারিত খবরে। দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রীর। সেই আবহেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তরও যাবে জেলে। মন্ত্রিসভায় নিয়োগ করেন মুখ্যমন্ত্রী, তাহলে তার বিরুদ্ধে তদন্ত হবে না কেন? রবিবার কাঁথির সভা থেকে কার্যত এই সুরেই হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। তাকে বলতে শোনা গেল, ভাইপো কাউকেই ছাড়বে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সপরিবারে ইডির নিমন্ত্রণ পেয়েছে। পার্থ জ্যোতিপ্রিয় জেলে গিয়েছে, এবার আসল চোরেরা জেলে যাবে। আমরা সবাই অপেক্ষা করে আছি। শিক্ষা দপ্তর জেলে, খাদ্য দপ্তর জেলে, স্বাস্থ্য দপ্তরও যাবে জেলে। একটিকেও ছাড় দিবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে আবারও চাকরি গেল 94 জন শিক্ষকের। নিজেদের দেওয়া নিয়োগপত্র নিজেরাই বাতিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গোটাটাই কলকাতা হাইকোর্টের নির্দেশে। ওই শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা ও টেট পাসের কোনো নথি ছিল না। সেই কারণে প্রাথমিক শিক্ষা সংসদ ওই 94 জন শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে। এরা 2014 সালের টেট পরীক্ষার্থী বলে দাবি করেন। নিয়োগ হয়েছিল 2016 ও 17 সালে। হাইকোর্টের নির্দেশে 96 জন প্রাথমিক শিক্ষককে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওই শিক্ষকদের নথি যাচাই করে হাইকোর্টে রিপোর্ট দিয়ে পর্ষদ জানায় প্রাথমিক শিক্ষক পদে 94 জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন। তারা স্বীকার করে নেয় নিয়োগে অনিয়ম হয়েছে। পর্ষদের বক্তব্য, নথি খতিয়ে দেখে জানা গিয়েছে ওই 94 জন শিক্ষক টেট উত্তীর্ণ না হয়েই চাকরি পেয়েছে। হাইকোর্টের নির্দেশে তাদের নিয়োগ বাতিল নিয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে পর্ষদকে। বিচারপতি অমৃতা সিনহা জানান, যোগ্য বঞ্চিতদের নিয়োগের ব্যাপারে উদ্যোগী হতে হবে পর্ষদকে। আদালতের পর্যবেক্ষণ, যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছেন তাদের নিয়োগ নিয়ে আদালত চিন্তিত। দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, কবে তদন্ত শেষ হবে কেউ জানে না। কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তার তদন্ত চলছে। এই সব আইনি জটিলতা কাটাতে সময় লাগবে, তাই যোগ্যদের চাকরি দিতে সিদ্ধান্ত নিতে হবে পর্ষদকে। আদালত বলে, প্রাথমিকে কোনো জেলায় কত শূন্য পদ তা জানাতে হবে পর্ষদকে। আগামী 3 নভেম্বরের মধ্যে 2016 এবং 2020 সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর এবার কারামন্ত্রী অখিল গিরি। জানা যাচ্ছে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং তার পুত্রকে নোটিশ পাঠিয়েছে আয়কর দপ্তর। এমনটাই দাবি করলেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, সংবাদ মাধ্যম থেকে খবর পেলাম এই জেলায় যে মন্ত্রী রয়েছে কারামন্ত্রী, তিনি ইনকাম ট্যাক্সের নোটিশ পেয়েছে, তার পুত্রও পেয়েছেন। 13 তারিখে আয়কর ভবনে ডাকা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ইডি এবং সিবিআইয়ের তৎপরতায় বিভিন্ন দুর্নীতির তদন্ত চলছে। আর এর মধ্যেই বিরোধী দলনেতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও আয়কর তলবের বিষয়টি মানতে চাননি কারামন্ত্রী, বিষয়টি উড়িয়ে দিয়ে অখিল গিরি বলেন, না, আমরা এখনও কোনো নোটিশ পাইনি। উনি তো অনেক সময় অনেক কথা বলেন, তবে আমরা নোটিশ পেলে বলবো, নোটিশ পেলে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখন নোটিশ পাইনি, তবে অনেকেই একথা বলছেন। উল্লেখ্য, রাজনৈতিক মহলে শুভেন্দু এবং অখিল গিরির আদায়
কাজকলায় সম্পর্ক, একে অপরকে কোণঠাসা করতে চেষ্টার কোনো বাদ রাখেন না এই দুজনই। এবার অখিলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু। যদিও আয়কর দপ্তরের নোটিশ নিয়ে স্বাভাবিকভাবে নানান জল্পনা শুরু হয়েছে, কে ঠিক বলছে কে ভুল বলছে সেটা এখনও পরিষ্কার নয়। 13 তারিখ হাজিরা দেওয়ার জন্য অখিল ও তার পুত্রকে সমন পাঠানো হয়েছে কিনা আয়কর দপ্তর সূত্রের তেমন কোনো স্পষ্ট খবর নেই। তবে বিরোধী দলনেতার দাবি যে তাকে আয়কর দপ্তর হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছে। রেশন দুর্নীতি মামলাতে এবার ইডির হাতিয়ার প্রভাবশালী তত্ত্ব। জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যে টাকা আসতো সেই টাকা অন্যান্য প্রভাবশালীর কাছেও কি যেত? এবার সেই তথ্যর খোঁজ পেতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের রিমান্ড লেটার তার প্রচণ্ড প্রভাবশালী বলে উল্লেখ করা হয়েছে। ইডি ওই চিঠিতে দাবি করেছে যে সময় রেশন দুর্নীতি হয়েছে সেই সময় খাদ্য মন্ত্রকের দায়িত্ব ছিলেন জ্যোতিপ্রিয়, তাই তিনি তদন্তে উঠে আসা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন বলে আশঙ্কায় থাকছেন। এমনকি সূত্রের খবর শুধু জ্যোতিপ্রিয়ই নয়, আর কোনো প্রভাবশালী এই সুবিধাকে পাইয়ে দেওয়া হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় রাকিবুরের কাছ থেকে যে টাকা প্রভাবশালী মন্ত্রী ঘনিষ্ঠদের কাছে গিয়েছিল তাতে কোনো ব্যাংকে লেনদেন হয়নি। গোটা বিষয়টি হয়েছে নগদে। কোটি কোটি টাকার লেনদেন নগদেই হতো বলে মনে করছে তদন্তকারীরা। দুর্নীতির টাকা কোথায় কিভাবে রাখা হয়েছে বা মানি ট্রোল কিভাবে কোথায় পৌঁছেছে তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে রেশন দুর্নীতিকাণ্ডে রাকিবুরের কোম্পানির মতোই আরও একটি সংস্থা এবার ইডির নজরে। সেই সংস্থার নাম অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড। রেশন কাণ্ডে এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের সাম্রাজ্য বিস্তার করেছিল বলে দাবি ইডির অভিযোগ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে শস্য রাকিবুরের মতোই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কাছে যেত। ওই সংস্থার ডিরেক্টর তথা মালিকও রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত। ইডির দাবি, অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর 6 জন, তার মধ্যে এই কোম্পানির সেই মালিকের ওপর নজর রাখা হচ্ছে। ইডির অভিযোগ, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে যে গম আসতো তা থেকে একটা অংশ চলে যেত অঙ্কিত মিলে, তারপর আটা ময়দার প্যাকেট আকারে ছড়িয়ে যেত বাজারে, আর তাতেই কোটি কোটি টাকা মুনাফা হতো নেতা মন্ত্রীদের বলে দাবি ইডির। ইডি সূত্রের খবর, বালিগঞ্জের এক ডিরেক্টরের বাড়ি ও এজেন্সি বোস রোডের অফিসে তল্লাশি চালিয়ে ব্যাংক লেনদেনের বেশ কিছু নথি পেয়েছে ইডির অফিসাররা। এখন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। নেপালে ভূমিকম্পের আঁচ পড়শি 3 দেশে। চীন বাংলাদেশের পাশাপাশি কাঁপল ভারতও। মধ্যরাতে দেশে উত্তরের অঙ্কে হুড়োহুড়ি। দিল্লি, উত্তরপ্রদেশ, বিহারে কম্পন, কলকাতাতেও ধাক্কা অনুভূত বাংলার একাধিক জেলায়। তবে মধ্যরাতে ভয়াবহ ভূমিকম্পে তছনছ নেপাল। ইতিমধ্যে 130 পার মৃত্যু, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রাত 11:32 নাগাদ 6.4 মাত্রায় কম্পনের ঝটকা এবং লণ্ডভণ্ড রুকুম। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ। শোক দোহালেন বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।